মনে রাখবেন, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা ছাড়া এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা সম্ভব হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। নানা জায়গা থেকে ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতাকে বলবো, আবেগে আপ্লুত হয়ে, হঠাৎ আবেগে আপ্লুত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। দেশের শান্তি এবং স্থিতিশীলতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, দেশটাকে ব্যর্থ অকার্যকর করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে একযোগে ষড়যন্ত্র চলছে। আমরা বাংলার মানুষ, 20 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, ভিতরকার বাহিরের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সহ দেশের ইসলামপন্থীরা যে কোনো মূল্যেই দেশ এবং ইসলামের নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। স্মরণ করি 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে গিয়ে, নিজেদের অধিকার আদায় করতে গিয়ে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রতিটি জনপদে শেখ হাসিনার খুনি হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর খুনি লীগের আর প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী খুনিদের বর্বরতায় এবং তাদের টার্গেট কিলিং এর শিকার হয়ে 16 শতাধিক, 1.5 সহস্রাধিক বাংলার দামাল ছাত্র জনতা, আবাল বৃদ্ধ, এমনকি 3 বছরের শিশু পর্যন্ত যারা রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতাকে উদ্ধার করে এনেছে। সকল বীর শহীদানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, তাদের শাহাদাত কবুল হওয়ার দোয়া করে, তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং তাদের হত্যাকাণ্ডের জন্য খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং প্রশাসনের খুনি সেই সকল কর্মকর্তা সহ সকল অপরাধীদের খুঁজে বের করে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করবার দাবি জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি কথা বারবার বলছি, আপনাদের এই বাংলার এক প্রত্যন্ত প্রান্তিক একটি শহর, জেলা শহরের এই ভোলাবাসীকে আমি বলতে চাই, ছাত্র জনতা এবং আলেম সমাজকে আমি বিশেষভাবে বলতে চাই, মনে রাখতে হবে, এই বিজয় অর্জন করতে হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছে। এই বিজয় অর্জন করতে গিয়ে আমার অসংখ্য বাংলার ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী ছাত্রদেরকে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমার অনেক ভাইদের চোখের দৃষ্টিশক্তি হারাতে হয়েছে। বহু মানুষের স্বপ্ন কবর রচিত হয়েছে বাংলার মাটিতে শেখ হাসিনার বুলেটের আঘাতে। অনেক রক্ত, অনেক হতাহত, অনেক প্রাণ, অনেক শাহাদাতের মাধ্যমে অর্জিত এই বিজয় এবং এই স্বাধীনতা কোনোভাবেই পরাস্ত এবং ব্যর্থ হতে দেওয়া সব যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যত কঠিন, সেই বিজয়কে অর্থবহ করা, সেই স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে। 1971 সাল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হাজার বছরের সংগ্রাম এবং সাধনার চূড়ান্ত ফসল হিসেবে মুসলিম জাতিসত্তার স্বাধীন ভূখণ্ড এই বাংলাদেশের মানচিত্র অর্জন করেছিল দেশের জনগণ। যেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তথা ইনশাআল্লাহর ঘোষণার মধ্য দিয়ে, যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার আর কমিটমেন্টের মধ্য দিয়ে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই মুক্তিযুদ্ধের বিজয় 16ই ডিসেম্বর অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যেই আমরা লক্ষ্য করেছি এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় এবং তাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, ধর্মীয় সেন্টিমেন্ট এবং অনুভূতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরেকটি ভিন দেশের
সংবিধানের মৌল নীতিমালাগুলোকে একটি কলমের খোঁচায় প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সংবিধান আকারে চাপিয়ে দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে ছিনতাই করা হয়েছিল। ৭১-এর চেতনাকে হত্যা করে ৭২-এর সংবিধানের মাধ্যমে এক নতুন চেতনা বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলাবার চেষ্টা করা হয়েছে। ৭১-এর চেতনাকে হত্যা করে ৭২-এর চেতনাকে রিপ্লেস করা হয়েছিল। ৭১-এর চেতনাকে ছিনতাই করে ৭২-এর চেতনাকে প্রতিষ্ঠিত করবার পায়তারা শুরু হয়েছিল। এরপরে দেখলাম বিগত ৫০ বছর যাবত যারা এই ৭২-এর চেতনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হয়। যারা এই বাকশালের বিরুদ্ধে কথা বলে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করবার চেষ্টা করা হয়। যারাই স্বাধীনতা এবং অধিকারের জন্য মাঠে ময়দানে লড়াইয়ের জন্য নামে তাদেরকেই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের সময় যখন আমার দেশের আবাল বৃদ্ধ মানুষের সমর্থন নিয়ে এদেশের ৪ কোটি ছাত্র জনতা রাজপথে নামলো একটি যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলন নিয়ে, সেই আন্দোলন অধিকার আদায়ের সে আন্দোলন একটি যুক্তিসম্মত দাবি। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের প্রতীক, ফ্যাসিবাদের আইকন শেখ হাসিনার পছন্দ হলো না। ৭২-এর চেতনার পরিপন্থী হয়ে দাঁড়ালো। শেখ হাসিনা তখন ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিতে এক মুহূর্ত দ্বিধা করে নাই। আমার ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা তখন একটাই কথা বলল, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, অধিকার চাইতে গেলে যদি রাজাকারের বাচ্চা হতে হয়, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে অভিন্ন স্লোগান উঠলো, আমি কে তুমি কে। এদেশের মানুষ শেখ হাসিনার সেই রাজাকারী স্লোগানের অন্তরালে ৭২-এর চেতনার মাধ্যমে ৭১-এর চেতনা গিলে খাওয়ার ষড়যন্ত্রের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ণীত হয়ে গিয়েছিল। যেদিন আমাদের ছেলেমেয়েরা শেখ হাসিনার রাজাকারের এই ট্যাগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৪ কোটি সন্তান রাজপথে নামলো, সেদিনই শেখ হাসিনার ভাগ্য বাংলার রাজপথে নির্ধারিত হয়ে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবকিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরেও দাম্ভিক অহংকারী শেখ হাসিনা ক্ষমতার মসনদ আঁকড়ে থাকতে চাইল। এমন ভাবে চাইল মনে হয় নিতম্বের সাথে সুপার গ্লু দিয়ে ক্ষমতার চেয়ার আটকে রাখার পায়তারা চালালো, যে কোনোভাবেই তার নিতম্বের নিচ থেকে যেন ক্ষমতার এই চেয়ার কুরসি কোনোভাবেই সরে না যায়। এজন্য কেউ যদি সরাতে চায় তাও যেন না পারে, সুপার গ্লু দিয়ে নিতম্বকে ক্ষমতার চেয়ারের সঙ্গে আটকে দিল। মনে করেছিল সে তার খুনি বাহিনীকে লেলিয়ে দিল, নির্দেশ জারি করলো ওপেন হত্যা করার, পাইকারি ভাবে ওপেন ফায়ার করবার। এদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলো থেকে আমার দেশের ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো। রাজপথে শান্তিপ্রিয় মিছিলের উপর অবারিত গুলি চালিয়ে পাখির মতো ছাত্র জনতাকে খুন করা হলো। আমরা দেখলাম সেই বাংলার বীর জনতা, বীর ছাত্র জনতা যারা মৃত্যুর ভয়কে জয় করে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য পঙ্গপালের মতো মৃত্যুর দিকে ছুটে গিয়েছিল। যারা মরতে জানে তাদেরকে মারা যায় না।
যে জাতি মরতে শেখে তাদেরকে মারা যায় না। এরপরেও শেখ হাসিনা চেষ্টা করেছিল প্রয়োজনে লক্ষ মানুষ হত্যা করবে, কিন্তু নিতম্বের নিচ থেকে সুপার গুলো দিয়ে লাগানো ক্ষমতার এই চেয়ার আর মসনদ যেন কোনোভাবেই তার কাছ থেকে ছুটে না যায়। কিন্তু এদেশের মানুষ চূড়ান্ত লড়াইতে নামলো, মাথায় কাফনের কাপড় বেঁধে নামলো, স্কুল কলেজ থেকে ছাত্ররা নামলো, ইউনিভার্সিটি থেকে ছাত্র ছাত্রীরা নামলো, মাদ্রাসা থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আলেম সমাজ এবং ছাত্ররা নেমে পড়লো। পাত ভাঙ্গা জোয়ার ছুটলো গণভবনের দিকে। সুপারগুলো দিয়ে লাগানো এই চেয়ার যখন ছুটলো, তখন আর পাছার চামড়া থাকলো না। তখন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার সময় দুইবার সে তার দল আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর কথা ভাবে নাই। কেন ভাবে নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, একটু চিন্তা করবেন। আমি বলে থাকি, শেখ হাসিনা তার 50 বছরের রাজনীতি নিয়ে যদি কেউ গবেষণা করে, অ্যানালাইসিস করেন, শেখ হাসিনার রাজনীতির মূল দুটি দর্শন ছিল। প্রথম দর্শন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। দ্বিতীয় রাজনীতির দর্শন ছিল শেখ হাসিনার রাজনীতি বিভাজনের রাজনীতি। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর ভোগ করো। দেশের জনতাকে ভাগ করে মানুষকে শাসন করার সেই ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী নীতি ফলো করে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে বিভক্তির দেয়াল তৈরি করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরেরা। সে প্রতিশোধের রাজনীতি করেছে, প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, এমনকি সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। বাংলাদেশের মানুষের কাছ থেকে কেন প্রতিশোধ নিয়েছে? কারণ বাংলাদেশের মানুষ 1975-এর 15ই আগস্ট শেখ হাসিনার বাবা বাকশালী শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এদেশের মানুষ শোক প্রকাশ না করে মিষ্টি খেয়েছিল। সারা দেশের কোনো মিষ্টির দোকানে 15ই আগস্ট 75 সালে মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই। এই ছিল তার ক্ষোভ, এই ছিল তার এদেশের মানুষের বিরুদ্ধে হিংসা পরায়ণতা এবং বিদ্বেষ পরায়ণতার চূড়ান্ত নজির। সে একবারের জন্য ভাবে নাই যে দেশের মানুষ 1971 সালে তার বাবাকে কিংবদন্তির মর্যাদা দিয়েছিল, তারা কেন 75-এর 15ই আগস্ট বাকশালী শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এভাবে ক্ষোভ প্রকাশ করেছিল কেন? একবারের জন্য শেখ হাসিনা চিন্তা করে নাই। তার বাবা বাকশাল কায়েম করে প্রথমেই মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করেছিল। সে বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের হাজারো শহীদের সঙ্গে গাদ্দারি করেছিল। 30,000 মায়ের কোল খালি করে যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ক্রস ফায়ারের নামে সিরাজ শিকদারের মাধ্যমে ক্রস ফায়ারের উদ্বোধন করে 30,000 মায়ের বুক খালি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব। শেখ হাসিনার কাছে এই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য ছিল না। এই 30,000 বাংলার দামাল যুবকদের রক্তের কোনো দাম ছিল না। তার কাছে শুধু রক্তের দাম ছিল তার ভাই জামাল কামালের, তার কাছে শুধুমাত্র রক্তের দাম ছিল তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের। এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, এমনকি আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধের রাজনীতি শুরু করেছিলেন। বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কেন প্রতিশোধ? শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে আপনারা লক্ষ্য করে শুনবেন, এখনো নেট দুনিয়া শেখ হাসিনার সেই বক্তব্যগুলো রয়েছে। আপনারা সার্চ করে দেখবেন, শেখ হাসিনা উষ্মা প্রকাশ করে, নিন্দা প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে বলেছে, এত বড় সংগঠন, এত নেতাকর্মী, 15ই আগস্ট যখন আমার বাবা ধানমন্ডির 32 নম্বরে নিহত হয়ে পড়ে থাকলো, দিনের পর দিন সেই লাশ পড়ে থাকলো, আওয়ামী লীগের একজন নেতা কর্মী সেই লাশ উদ্ধার করার জন্য আসে নাই, বরং আওয়ামী লীগের একটা দল শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তারা ক্ষমতা দখল করেছিল। তারা শেখ মুজিবকে, আওয়ামী লীগেররাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল।
এই কারণে শেখ হাসিনা উপর দিয়ে তালে তালে আওয়ামী লীগকে বাতাস দিয়েছে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের শেকড় কেটেছে। 50 বছর পর সে এমন কাজ করেছে যাতে এই দেশে আওয়ামী লীগ আর কোনোদিন মুখ দেখাতে না পারে। এমন ভাবে সে পালিয়েছে, ইচ্ছা করে এভাবে পালিয়েছে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষের সামনে মাথা তুলে আর কথা বলার সৎসাহস না রাখে। আমার যুগ্ম মহাসচিব সাহেব বলেছেন, বাংলাদেশে জনতার প্রতিরোধের মুখে, আন্দোলনের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করার দৃষ্টান্ত অনেক রয়েছে। 1990 সালে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছেন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। তিনি ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালান নাই। তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বরণ করে নিয়েছেন। নেতা কর্মীদেরকে ছেড়ে, দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেন নাই। 5 বছরের জন্য কারারুদ্ধ থেকেছেন। তারপরে 1996 সাল, 2006 সালে বেগম জিয়া তিনিও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু নেতা কর্মীদেরকে এভাবে এতিম করে অসহায় অবস্থায় তাদেরকে ফেলে রেখে দেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাননি। 80 বয়সে বছরের পর বছর কারাবরুদ্ধতাকে তিনি বরণ করে নিয়েছেন, কিন্তু নেতা কর্মীদেরকে জাতির সামনে লাঞ্ছিত করেন নাই। আপনাদের শেখ হাসিনা কামটা করলো কি বলেন? আমি যদি তার সমকালীন রাজনীতিবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ আর বেগম খালেদা জিয়ার সঙ্গে যদি শেখ হাসিনাকে তুলনা করি, তাহলে আমি বলবো শুধু বাংলাদেশ নয়, সমকালীন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো ভীরু কাপুরুষ ভিন্ন কোন নেতা প্রধানমন্ত্রী পৃথিবীতে নাই। এমন ভাবে তিনি দেশ ছেড়ে পালালেন, একজন নেতা কর্মীর কথা ভাবেন নাই, ভেবেছেন শুধু পরিবারের কথা। ছেলে মেয়ে দুটো আগেই বিদেশে সেটেল করেছেন। আর একটা বোন ছিল, যাওয়ার সময় বোনটাকে বগল দাবা করে, আর যা ছিল তার ঘটি ঘাটলা সব তল্পি তল্পা গুটিয়ে 16টা লাগেজ নিয়ে হেলিকপ্টারে উঠে যাদের পক্ষ থেকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে বিভক্ত করার জন্য, বাংলাদেশকে ভিন দেশের উপর সাম্রাজ্যবাদের কাছে ইজারা দিয়ে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার জন্য তিনি রাজনীতি করেছিলেন, সেই যাদের সেবাদাসী ছিলেন তাদের কাছে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আমি জানি না এরপরে আওয়ামী লীগের লোকেরা কোন মুখে এই নেত্রীর কথা তারা বলেন। যদি রাজনৈতিক ন্যূনতম আপনাদের লজ্জা থাকতো, তাহলে অন্তত শেখ হাসিনার কথা আপনারা মুখে উচ্চারণ করতে পারতেন না। অথচ ক্ষমতা ছাড়ার 5 দিন আগেও বলেছে শেখ হাসিনা পালায় না। বলেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনা পালায় না? পালায় না। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে একমাত্র শাসক, একবার গৌর গোবিন্দ পালিয়েছিল, 1000 বছর পরে আরেকবার শেখ হাসিনা পালালো। আর কোন নেতা এভাবে দেশ ছেড়ে, জনগণ ছেড়ে, দল ছেড়ে পালায় নাই। আসলে শেখ হাসিনা এসেছিল এই দেশটাকে ধ্বংস করার জন্যই। এই জন্যই তো বলি, একটা মানুষ বিধবা মহিলা, ছেলে মেয়ে মাত্র 2টো সন্তান আর একটা বোন, এত টাকা লাগে? লক্ষ লক্ষ কোটি টাকা দেশে বিদেশে পাচার করেছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। এত টাকা চুরি করলো কেন? আসলে এত টাকা চুরি করেছে নিজের প্রয়োজনে নয়, এত টাকা চুরি করেছে বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। এদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এদেশ যেন ভারতের চোখে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে, এদেশ যেন স্বনির্ভর থাকতে না পারে। এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়াই ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনেক কথা, অনেক গল্প, এই ইতিহাস আর বেশি দীর্ঘ বলতে চাই না। শুধু বলতে চাই, এই ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে ঐক্যের শক্তির মধ্য দিয়ে। শেখ হাসিনা চেয়েছিল বিভাজনের রাজনীতি করতে,
আমাদের সন্তানেরা, আগামী প্রজন্মের ছাত্ররা বলেছে বাংলাদেশ বিভক্ত থাকবে না, বিভাজন থাকবে না, ধর্ম বর্ণ ভিন্ন মত, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগস্ট বিপ্লব, এই বিপ্লবের অনন্য বৈশিষ্ট্য ছিল এটাই। লক্ষ্য করে দেখবেন আপনারা, আমি দেখেছি বাংলাদেশের প্রতিটি শহরের, নগরের রাজপথগুলো ছাত্র জনতার উত্তাল স্লোগানে মুখরিত ছিল। তারা স্লোগান দিতে দিতে কখনো গুলিবিদ্ধ হয়ে মীর মুগ্ধের মতো রাস্তায় লুটিয়ে পড়েছে, কখনো বীর শহীদ আবু সাঈদের মতো উন্মুক্ত বক্ষ পেতে জালিমের বুলেট বক্ষ পেতে নিয়েছে, পিছপা হয় নাই। এই রাজপথে রক্ত দিয়েছে, এই রাজপথে জীবন দিয়েছে, এই রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে যখনই নামাজের সময় হয়ে গিয়েছে, কোন একজন ছাত্র দাঁড়িয়ে মুক্ত আকাশে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। এরপরে আরেকজন ছাত্র দাঁড়িয়ে, কখনো কলেজের, কখনো ইউনিভার্সিটির, কখনো মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে ইমামতি করেছে। শত শত ছাত্র তার পিছনে দাঁড়িয়ে তারা নামাজ পড়েছে। 20 ঢালা রাজপথ, যে পথে তারা শাহাদাতের রক্ত দিয়েছে, সেই 20 ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এরপর ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য প্রার্থনা করেছে। আমার আল্লাহ এই সকল সরল মনা ছাত্র, কচিকাঁচা ছাত্র ছাত্রীদের এই ফরিয়াদ শুনে আমার আল্লাহ সাহায্য করেছেন। বলেন, করেন কি করেন নাই? আমার আল্লাহ সাহায্য করেছেন। শেখ হাসিনা যাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, যাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তাদেরকে উপহাস করেছিল, সেই ছোট ছোট কচিকাঁচা ছাত্র জনতাই আবাবিল পাখির মতো বিশাল হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল আবাবিল, সেভাবেই বাংলার আবাবিল ছাত্র জনতা 5ই আগস্ট যখন গণভবনের দিকে যাত্রা শুরু করলো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। আজ শেখ হাসিনা পালিয়ে গেছে, সে পদত্যাগপত্র দিয়েছে কি দেয় নাই, বিতর্ক শুরু করেছে। শেখ হাসিনা পালিয়ে গেল, যদি পদত্যাগপত্র না গিয়ে থাকে, দেশকে অরক্ষিত রেখে প্রধানমন্ত্রীর চেয়ারকে কলঙ্কিত করবার কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার মৃত্যুদণ্ড হওয়া চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী দিনে আমরা এই ঐক্যকে অটুট এবং মজবুত দেখতে চাই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সকলকে আমরা বলতে চাই, এখনই আমাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার সময় হয়নি। এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে ফ্যাসিবাদ উকি ঝুঁকি মারছে। আবার ভিন দেশের ক্রীড়নক হয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার জন্য পতিত স্বৈরাচাররা ষড়যন্ত্রের জাল বুনছে। এজন্য জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামী ইসলাম, ইসলামী ঐক্য জোট, এলডিপি, এনডিপি, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ যারা যারা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছেন, যার যার মঞ্চ থেকে ফ্যাসিবাদকে মোকাবেলা করবার জন্য দৃঢ় চেতা এই ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদ যদি আবার এই বাংলাদেশে প্রবেশ করবার সুযোগ পায়, দেশপ্রেমিক একজন নাগরিককেও তারা ছাড় দেবে না। কাজে এজন্য আমি আহ্বান জানাই, সকলে ঐক্যবদ্ধ থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ক্ষমতার মসনদকে শেখ হাসিনার মতো বাপদাদার তালুক মনে করেন না। এটাকে জনগণের পক্ষ থেকে প্রদত্ত আমানত মনে করেন। জনগণ আপনাদেরকে এখনো ভালোবাসে, আপনাদের উপর আস্থা রেখেছে। যে কোনো সংকটে এদেশের আলেম সমাজ সহ জনগণ আপনাদেরকে
সেফটি দেওয়ার জন্য, আপনাদের নিরাপত্তা আল্লাহর রহমতে রাজপথে নেমে আসতে তারা এখনো প্রস্তুত রয়েছে। সংকট মোকাবেলায় আপনারা কোনো পক্ষকে অবহেলা করবেন না, সকলকে কাছে টেনে নিন। এদেশের আলেম সমাজের শক্তিকে তুচ্ছ ভাববেন না। তাকিয়ে দেখুন, আজ বাংলাদেশের প্রতিটি জনপদে ওলামায়ে কেরামের নামে পথ ভাঙ্গা জোয়ার নামছে জনতার। এই জনতাই বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ। এরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে সবচেয়ে বেশি। এরাই 2013 সালে রক্ত দিয়েছে শাপলা চত্বরে, এরাই রক্ত দিয়েছে 2019 সালে বোরহানুদ্দিনে, এরাই রক্ত দিয়েছে 2021 সালে হাটহাজারীতে আর ব্রাহ্মণবাড়িয়ায়। এরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এদেরকে মূল্যায়ন করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। আর শুধুমাত্র নিজেদেরকে স্বয়ং সম্পন্ন ভাববেন না। এদেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে শুধুমাত্র ফর্মাল মিটিং নয়, লোক দেখানো বৈঠক নয়, মিডিয়ায় প্রচার করবার বৈঠক নয়, ইন্টারনাল যোগাযোগের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে আপনারা মতামত গ্রহণ করুন। রাজনৈতিক দলের অভিপ্রায় অনুযায়ী দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। কবে নাগাদ আপনারা সংবিধান সংস্কার করতে চান? কবে নাগাদ আপনারা নির্বাচন কমিশন সংস্কার করতে চান? কবে নাগাদ আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে হিন্দুত্ববাদ এবং নাস্তিক্যবাদকে ঝেঁটিয়ে বিদায় করে এদেশের 90% মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টকে শ্রদ্ধা প্রদর্শন করতে চান? বিষয়গুলো জাতির সামনে খোলাসা করেন। সর্বশেষ, কবে নাগাদ নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা জাতির শ্রদ্ধার আসনে চিরদিনের জন্য বসবেন, সে কথাটাও জাতিকে স্পষ্ট বলে দিন। মনে রাখবেন, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা ছাড়া এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা সম্ভব হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। নানা জায়গা থেকে ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতাকে বলবো, আবেগে আপ্লুত হয়ে, হঠাৎ আবেগে আপ্লুত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। দেশের শান্তি এবং স্থিতিশীলতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, দেশটাকে ব্যর্থ অকার্যকর করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে একযোগে ষড়যন্ত্র চলছে। আমরা বাংলার মানুষ, 20 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, ভিতরকার বাহিরের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সহ দেশের ইসলামপন্থীরা যে কোনো মূল্যেই দেশ এবং ইসলামের নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলি, এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই যে ইনসাফপূর্ণ সমাজ গড়বার প্রত্যয়, মনে রাখবেন, এটা মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পূর্ণাঙ্গ বৈষম্য বিরোধী সমাজ গড়তে হলে, ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। আর আল্লাহ যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন, আল্লাহর দেওয়া রাজনৈতিক একমাত্র বন্দোবস্ত এবং ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। আমরা স্লোগান তুলেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য, হিন্দুদের জন্য খেলাফত কল্যাণকর, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ সমস্ত জাতির জন্য পৃথিবীতে 1000 বছরের ইতিহাস বলে খেলাফতের চেয়ে বিশ্ববাসীর জন্য উন্নত কোনো রাজনৈতিক ব্যবস্থা হতে পারে না। এজন্য আসুন এই খেলাফতের পতাকাকে আমরা বিস্তৃত করি, খেলাফতের হাতকে শক্তিশালী করি। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার 55,000 বর্গ মাইলের প্রতিটি জনপদে খেলাফত প্রতিষ্ঠার কর্মী তৈরি করতে চায়। ছাত্ররা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে শামিল হও, যুবকেরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা তলে তোমরা শামিল হও। গোটা তৌহিদি জনতা, আপামর বাংলার মানুষ, আসুন হাতে হাত রাখি। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। আমরা খেলাফতের বাংলাদেশ গড়তে চাই। সেই আন্দোলন সংগ্রামে আপনারা কারা কারা আমাদের সাথে থাকবেন?
ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? আজ সংক্ষিপ্ত সাক্ষাৎ হলো আপনাদের সাথে। এই সংগ্রাম মুখর পথে বহুবার দেখা হবে রাজপথে, কখনো দেখা হবে গভীর রজনীতে আল্লাহর দরবারে ফরিয়াদের কাতারে, কখনো দেখা হবে মানুষের মাঠে, মানুষের ময়দানে দাওয়াতের অভিযান নিয়ে ঘাম ঝরানো পরিশ্রমে, কখনো আপনাদের সঙ্গে দেখা হবে শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য রক্ত দেওয়ার উন্মুক্ত শাপলা চত্বরে। ইনশাআল্লাহ দৃঢ় প্রত্যয় নিয়ে যদি আমরা চলতে পারি, সাহায্য করবেন কে? বলেন, সাহায্য করবেন কে? আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে, জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সকল জালিম শক্তি পরাজয় মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই সোনালী দিনের প্রত্যাশায় আমরা বিদায় গ্রহণ করছি। আজকের সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ পাক সকলের মঙ্গল করুন। খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।